নমস্কার বন্ধুরা, বৈদিক জ্যোতিষ দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর ইতিমধ্যে এই অনুষ্ঠান নিয়ে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তার প্রত্যেকটা কথা আপনাদের এতটাই ভালো লাগছে এবং এই অনুষ্ঠানটি 25টা মিনিট আপনারা কিন্তু মিস করতে চাইছেন না। তার কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকছেন তিনি এত সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিচ্ছেন, আপনারা কিন্তু সমৃদ্ধ হচ্ছেন। আর সমৃদ্ধ হবার জন্যই তো এই অনুষ্ঠান, তাই না? আর অ্যাস্ট্রোলজি নিয়ে অবশ্যই কথা হবে, কারণ অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান এটি। আর উনি কিন্তু বৈদিক জ্যোতিষ দিশারি, অর্থাৎ বৈদিক জ্যোতিষ নিয়ে তিনি কিন্তু দিশা দেখাচ্ছেন প্রতিনিয়ত প্রত্যেককে। আর সব থেকে যেটা বড় কথা, বাস্তব জীবনে উনি নিজে একজন শিক্ষক, প্রধান শিক্ষকের ভূমিকা পালন করছেন। আর ঠিক তেমনভাবেই তিনি কিন্তু বর্তমানে জ্যোতি দিশারি বৈদিক একাডেমির ফাউন্ডার, প্রিন্সিপাল, সেক্রেটারি এবং তিনি নিজেও কিন্তু সেখানে পড়িয়ে থাকেন। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এ হেন ব্যক্তিকে যখন আমরা আমাদের মধ্যে পাই তখন কিন্তু আমরা সত্যিই সমৃদ্ধ হয়ে যাই। সুদূর বর্ধমান থেকে তিনি কিন্তু শুধুমাত্র আমাদের ডাকে, আমাদের আহ্বানে এবং আপনাদের রিকোয়েস্টে উনি কিন্তু প্রোগ্রাম করছেন। এবং আজকেও থাকবে এমন একটা টপিক, এমন একটা বিষয় যে বিষয়ে আমরা সমৃদ্ধ হব। তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি জ্যোতিষ আচার্য অধ্যাপক সায়ন্তন শাস্ত্রী মহাশয়কে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আপনার অনুষ্ঠান দেখবার জন্য কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এবং তারা কিন্তু চাইছেন যে প্রতিনিয়ত আপনার অনুষ্ঠান দেখতে। কিন্তু যেহেতু আপনি বর্ধমানে থাকেন, সুদূর বর্ধমান থেকে প্রত্যেকদিন আসাটা অসম্ভব একটা ব্যাপার হয়ে যায় এবং আমি প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নেবো, কারণ আমি নিজেও অত্যন্ত ব্যস্ত মানুষ। সত্যি তাই, হ্যাঁ, সময় বার করাটাই খুব কঠিন, তবু যতটা পারি আপনাদের সামনে নতুন কিছু বলার চেষ্টা করি। একদমই তাই। গত পর্বে আপনি আমাদের যেভাবে সমৃদ্ধ করেছেন, আমরা কিন্তু আজকেও চাইছি ঠিক একইভাবে আমরা সমৃদ্ধ হব। আজকে আপনাদেরকে একটা ভালো টপিকস নিয়ে বলি, সেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে রিলেশনশিপ একটা খুব ভাইটাল জিনিস হয়ে দাঁড়িয়েছে। একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন, আমরা জাস্ট একটু টপিকটা এবার হচ্ছে আমাদের এই রিলেশনশিপ নিয়ে আমরা অনেক রকম অনেক কিছু দেখতে পাই বা আমাদের জীবনে অনেক কিছু ঘটে। তো সেই জায়গা থেকেই বলবো, আজকে আমি যে জিনিসটা নিয়ে বলি সেটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ নিয়ে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, আমরা রিলেশনশিপের ক্ষেত্রে তিনটে খুব কমন ওয়ার্ড এখন শুনতে পাই, এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শুনতে পাই। একটা হচ্ছে টুইন ফ্লেম রিলেশনশিপ, একটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ, আর একটা হচ্ছে সোলমেট রিলেশনশিপ। তো আমি এই বাদবাকি দুটো রিলেশনশিপের থেকেও কার্মিক রিলেশনশিপটাকে একটু অন্যরকম ভাবে দেখছি বা অন্যরকম ভাবে প্রাধান্য দিচ্ছি। আমার যারা ভাই বোন আছে তারা বাস্তবিক জীবনে অনেকেই আছে যে আপনারা কোনো রিলেশনশিপে জড়াচ্ছেন, আপনারা প্রেম করছেন, এবং প্রেম এমন একটা জিনিস যেটা আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে আমাদের প্রেম কিন্তু আনন্দ দেয়। প্রেম করে বিয়ে করলে বৈবাহিক জীবন খারাপ হতে পারে, কারণ এটার একটা অন্য জায়গা আছে, কিন্তু প্রেম জীবনটা মোটামুটি কম বেশি সবারই একটু বেশ অন্যরকম ভালো এবং আনন্দদায়কই হয়। কিন্তু বর্তমানে আমি আমার বেশ কিছু ক্লায়েন্টের ছক অ্যানালিসিসমেন্ট করতে যে এই সমস্যা নিয়েই তারা আমার কাছে এসেছিল। তো সেখানে একটা জিনিস সেটা হচ্ছে কার্মিক রিলেশনশিপের আমি একটা খুব বড় ভূমিকা পেয়েছি। এবং এই কার্মিক রিলেশনশিপ যে তার আপনার কারুর সাথে কার্মিক রিলেশনশিপ হচ্ছে, এটা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, কিভাবে আমরা বুঝবো? তার আগে কি আমরা ফোনটা নিয়ে নেব? একদম নিয়ে নিন একটা ফোন, তারপর নিয়ে নিই, তারপর আমরা কিন্তু একটু পরে আবার ফোন নেব। তার কারণ হচ্ছে একটা সুন্দর জিনিস আমরা ডিটেলসে শুনবো, কার্মিক রিলেশনশিপ। আচ্ছা বলুন, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি কাঁথি থেকে সুজাতা প্রধান বলছি। টাকি থেকে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলুন আপনি কার সম্বন্ধে জানবেন? আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। ভাইয়ের নামটা কি? ভাইয়ের নাম হচ্ছে সঞ্জিত জানা। আচ্ছা। আর ওর ডেট অফ বার্থ হচ্ছে 12/9/2001। 12/9/2001। আচ্ছা 2001। হ্যাঁ হ্যাঁ, সময়টা? সময়টা দুপুর 11টা। দুপুর 11টা। আচ্ছা, জন্মস্থান কোথায়?
টাকিতেই জন্ম। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। ওনার প্রেডিকশন তো একদম দুর্দান্ত। ঠিক আছে, অনুষ্ঠান তো অবশ্যই ভালো লাগবেই, তার কারণ যে টপিক নিয়ে উনি আলোচনা করেন সেই টপিকগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক এবং আমাদের বাস্তবের সঙ্গে ভীষণভাবে সংযুক্ত। শুনতে থাকুন। হুম। আপনার আপনার ভাইয়ের লগ্ন হচ্ছে বৃশ্চিক এবং রাশি হচ্ছে মিথুন। এবার ভাইয়ের সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলুন, আমি একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ভাইয়ের কেরিয়ার ব্যাপারটা আমি জানতে চাই। ওর কোনো কিছু ভালো মানে ওর যেটা করে সেটা খুব সামান্য আয় অর্জন করে। ওর কোনো আপনার ভালো আয় আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্যাটিসফ্যাকশন নেই। আপনার ভাইকে সবারই আগে সেটা হচ্ছে আপনার ভাইকে একটু প্রত্যেকের কথা শুনতে বলুন আর একটু ধীরে চলতে বলুন, কারণ আপনার ভাইয়ের সে হচ্ছে যে পরে এখানে আপনার মিথুন রাশি এবং বৃশ্চিক কিন্তু আপনার ভাইয়ের কিন্তু সরকারি চাকরির যোগ আছে। সরকারি চাকরির পরীক্ষা কি দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে, চেষ্টা করছে। দিচ্ছে। আপনার ভাইয়ের তো কর্মের জায়গা খুব একটা খারাপ কিছু নাই, খারাপ যে আছে সেটা তো আমি বলবো না। তবে এখন ওর শনির দশা চলছে, বর্তমানে শনির দশা চলছে। এই সময়টা ওকে একটু কষ্ট করতে হবে। 8ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 8ই ফেব্রুয়ারির পর থেকে একটু স্টেবিলিটির জায়গাটাকে নষ্ট করেছে, কারণ শনি এমনিও যেটা আছে সেটা হচ্ছে 7th হাউসে শনি বসে আছে। আচ্ছা আচ্ছা, একটু কিন্তু সমস্যা হয়ে রয়েছে। কতদিন পরে ওই গ্রহটা কাটবে সেটা একটু ভালো হয়। এটা দেখুন, একটা জিনিস সেটা হচ্ছে এখন শনির দশা চলবে 19 বছর 2045 সাল অবধি, কিন্তু আপনার ভাই যদি এই দশাটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে তাহলে অসুবিধা কিছুই নেই। কিন্তু আপনার ভাইয়ের যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ভাই নিজে একটু বেশি বোঝে, অতিরিক্ত বোঝে, কারুর কথা শোনেন না, আচ্ছা আচ্ছা, যার জন্য ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করে। এবং এই কারণের জন্য আপনার মায়েরও কিন্তু কোনো রকম শারীরিক ট্রাভেলস কিন্তু চলছে। আচ্ছা আচ্ছা, এগুলো নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যেগুলো উনি বলছেন। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, একদম ঠিক, একদম ঠিক তো হতে বাধ্য। ঠিক আছে, নিশ্চয়ই শুনে নিয়েছেন ভাইয়ের সম্বন্ধে। অবশ্যই উনি যে কথাগুলো বললেন মাথায় রাখুন। যদি মনে হয় ওনার কাছে আসবেন সেক্ষেত্রে তো যোগাযোগ নাম্বার যাচ্ছে, এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আপনাকে চলে আসতে হবে। আপনি টাকিতে থাকেন অর্থাৎ বসিরহাটের ওখানে, তো সুতরাং আপনাকে কিন্তু একটু কলকাতাতেই আসতে হবে। ঠিক আছে? ঠিক আছে, অনেক সঙ্গে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, আরেকটি ফোন নিয়ে রয়েছে, নিন। আমরা নিয়ে নিই, তারপরে আমরা একেবারে আলোচনায় ঢুকবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? বলুন কে বলছেন? আপনি বলুন কে বলছেন? আপনার কথাটা বোঝা যাচ্ছে না। আপনি অসীম পাল বলছেন? হুম, আচ্ছা, আপনি মালদা থেকে অসীম পাল বলছেন, কিন্তু অসীম বাবু আপনি আরেকবার চেষ্টা করুন। হ্যাঁ, আপনার লাইনটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, আপনি আরেকবার চেষ্টা করুন প্লিজ, কারণ আপনি একটু যেখানে টাওয়ার আছে সেখানে চলে আসুন, তারপর অবশ্যই ফোনটা করুন। আর এই মুহূর্তে আমি একটুখানি বলে দিচ্ছি যে ওনাকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন। কালকে আমি এতে কলকাতায় থাকবো, কালকেই আপনাদের বেহালাতে থাকবো। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার একদম জেমস লং সরণির উপরেই অবস্থিত। হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে এমপি বিড়লা স্কুলের পাশে প্রপার জায়গায় এই সানরাইজ চেম্বার। এখানে উনি কিন্তু কালকে থাকছেন, অর্থাৎ আগামীকাল ওনাকে আপনারা বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে পেয়ে যাচ্ছেন। এটা মাথায় রাখবেন, আজকেই কিন্তু বুকিংটা আপনাদের সেরে নিতে হবে, আজকে রাতের মধ্যে আপনারা বুকিংটা কমপ্লিট করে রাখবেন। আগামীকাল উনি কিন্তু থাকছেন, কারণ উনি বর্ধমানে থাকেন। প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে ওনাকে কিন্তু আপনারা পাবেন না, সেক্ষেত্রে আগামীকাল কলকাতার বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। অবশ্যই বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে 9126163707, 9126163707 নাম্বারটি যোগাযোগ বলে যাচ্ছে। অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন, এই নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন, এটা সবার জন্য বলা রইল। আর এই মুহূর্তে আমি একটু বলে দিচ্ছি যে ওনাকে বেহালা ছাড়াও আপনারা শিয়ালদাতে পাবেন, তবে আগামীকাল কিন্তু বেহালা ম্যান্টনই পেয়ে যাচ্ছেন সানরাইজ চেম্বারে। আর বর্ধমানের বন্ধুরা আপনারা তো লাকি, আপনাদের জন্য তো উনি সবসময়ের জন্যই রয়েছেন, কারণ
বর্ধমানে যেহেতু ওনার বাড়ি, বর্ধমান খাপুকুর কালনা রোড, এখানেই ওনার চেম্বার রয়েছে। আপনারা তো চলে আসতেই পাচ্ছেন, এটা বর্ধমানবাসীদের ক্ষেত্রে একটা দারুণ সুখবর। আচ্ছা, কে রয়েছেন আরেকবার বলুন। নমস্কার। হ্যাঁ, অসীম পাল বলছেন, কিন্তু নাম্বারটা মানে আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। ঠিক আছে অসীম বাবু, না নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আপনি আমার মনে হয় আপনি এই মুহূর্তে চেষ্টা না করে আর একটু পরে চেষ্টা করুন, ঠিক আছে? তাহলে আমরা মানে নিতে পারি নাকি দেখি। আমরা একটা ভাইটাল আলোচনায় রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় ফিরে আসি। অ্যাকচুয়ালি এই কার্মিক বিষয়টা আমাদের যে প্ল্যানেট বোঝায় সেটা হচ্ছে যে পরে শনি। আমরা বারবারই এই জন্য একটা জিনিস বলি যে শনি হচ্ছে আমাদের কর্মফল দাতা, বা শনি আমাদের কর্মফল দিয়ে থাকে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরে এই কার্মিক রিলেশনশিপকে আমরা প্রেডিক্ট করব কিভাবে, বা কার্মিক রিলেশনশিপকে আমরা বুঝবো কিভাবে। আমাদের প্রেমের ক্ষেত্রে দেখবেন অনেকেরই হয়, আমি কোনো এখানে অ্যাস্ট্রোলজিক্যাল ছেড়ে আগে বুঝবেন কিভাবে সেটা হচ্ছে দেখবেন যে আপনাদের জীবনে কোনো একটা প্রেম পরস্পর পথ চলা শুরু হলো, শুরুটা অত্যন্ত আনন্দদায়ক হলো এবং খুব সুন্দরভাবেই শুরু হলো, কিন্তু কিছুদিন যাওয়ার পরই এই সম্পর্কটা একটা অত্যন্ত পেনফুল মেন্টাল ট্রেস এইগুলোকে বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, মানে একটা ডিপ্রেশনের একটা দিকে চলে ডিপ্রেশনে, যাচ্ছে। অর্থাৎ আচ্ছা। আপনি প্রেম করে মেন্টালি ফ্রি হওয়ার চেয়ে আপনি নিজে আরো মেন্টাল ডিপ্রেশনে জড়িয়ে যাচ্ছেন। মানে এই জিনিসটা কিন্তু বর্তমান যুগে বর্তমান যুগে বেশি। দেখা যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে এরকমও দেখা যাচ্ছে যে এই মেন্টাল ডিপ্রেশন একটা জায়গায় যে সুসাইড পর্যন্তও কিন্তু একদম, পৌঁছে একদম। দিচ্ছে। ঠিক, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে এবং আমরা নিউজ পেপারে প্রতিনিয়ত এই ধরনের তো জিনিস দেখতে যাদের পাচ্ছি। এই ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো প্রবলেম আপনাদের দেখা যায়, সমস্যা, তা আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আগে কনসাল্ট করুন, কারণ এই জিনিসটা আপনাদের কারোর পক্ষে এত সহজে বার করা সম্ভব নয় যে আপনারা এটা দেখবেন আর বুঝে যাবেন যে আমার কার্মিক রিলেশনশিপ হচ্ছে না কি রিলেশনশিপ হচ্ছে। ঠিক। এই বিষয়ে একটা জিনিস আপনাদেরকে বলি, আগে আপনারা কোনো ভালো জ্যোতিষ বন্ধুর কাছে যান। এখানে কিন্তু অনেকে এই ধরনের সমস্যায় তন্ত্রবিদ্যা করতে আগে দৌড়ান, কিন্তু এটা এইখানে তন্ত্রবিদ্যা খুব একটা ফলপ্রদানকারী কিছু নয়। কারণ দেখুন, একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই একটা জায়গা আছে, এবং সেই জায়গা থেকে ওই ধরলে তুক আর না লাগলে তাক এই করে কোনোদিন কিছু হয় না। এবং এই যে জিনিসটা এর সেই অর্থে এর কিন্তু কোনো রেমেডিও কিন্তু কিছু নাই যে কার্মিক রিলেশনশিপে আমি রেমেডি করে দেবো। এর রিলেশনশিপের রেমেডি হচ্ছে একটা, এটার কতগুলো রেমেডিক্যাল পার্ট আছে, আমি রেমেডিগুলো বলে দিচ্ছি যাতে ধরা পড়বে। সেটা হচ্ছে আমাদের যেহেতু মানসিকের একটা দিক, আমাদের মন যেরকম চন্দ্র, আমি এগুলো আগেও আপনাদের লাস্ট ভিডিওতেও বলেছি, আমাদের মন যেরকম চন্দ্র আমাদের মনকে বোঝায়, বুধ তেমনি আমাদের যে আমাদের মন বা মানসিকতা কিভাবে কাজ করবে সেটা কিন্তু বুধ আমাদেরকে বোঝায়। তো এবং বুধের একটা ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে যাদের এই ধরনের রিলেশনশিপ হয়েছে বা হচ্ছে, আপনারা কোনো বাড়িতে বাগান তৈরি করে গাছের পরিচর্যা করতে পারেন। আচ্ছা, যদি বাড়িতে জায়গা না থাকে, অনেকেরই তো এখন ফ্ল্যাটে থাকি, বাড়িতে জায়গা নেই, তাহলে তারা কি করব, একটা টবে কোনো নির্দিষ্ট গাছের পরিচর্যা করুন। দুই হচ্ছে আপনারা প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করুন, কারণ এই কার্মিক রিলেশনশিপ যেটা, এই দুটো আপনারা রেমেডি হিসাবে করুন, এবং যদি সম্ভব হয়, যদি হয়, তাহলে কারণ কার্মিক রিলেশনশিপ আপনার পূর্বজন্মকৃত ফল আপনাকে প্রদান করছে এবং তার ফল আপনি ভোগ করছেন, তো সেই জায়গায় চাইলে তার কাছ থেকে আপনারা ক্ষমাও চেয়ে নিতে পারেন। ঠিক। তো সেক্ষেত্রে আপনারা একটা কিন্তু ভালো রেমেডি পাবেন। এছাড়াও আপনারা যেটা, এবার কার্মিক রিলেশনশিপ কি, কার্মিক রিলেশনশিপ মানে আমরা ভাবি যে তাহলে বোধহয় আমরা আগের জন্ম হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, তো সেই জায়গা একটু থেকে সঙ্গে থাকুন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, তাই আমরা আবার এই জন্ম এই ধরনের রিলেশনশিপ মিলিত হচ্ছে, কিন্তু না। একটু সঙ্গে থাকুন। কার্মিক রিলেশনশিপ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার পূর্বজন্মের আনসেটেলড রিলেশনশিপ। হয়তো সেটা আপনারা কোনো ভাই বোন হতে পারেন,
আপনারা কোনো বন্ধু হতে পারেন, আপনারা মা ছেলে হতে পারেন, আপনারা বাবা ছেলে হতে পারেন, এই ধরনের যে কোনো রিলেশন হতে পারে। কার্মিক রিলেশনশিপ মানে এটা ভাবা কখনো উচিত নয় যে পূর্বজন্মে আমরা বোধহয় স্বামী স্ত্রী ছিলাম বা ছিলাম, যেহেতু আমাদের একটা প্রবাদ প্রচলিত কথা আছে স্বামী স্ত্রীর কোনো বন্ধন সপ্তম জন্ম, দশম জন্ম, নবম জন্ম বলে কিছু হয় না। আপনি যখন এই ধরাধামে আসছেন, যখন আপনার জন্ম হচ্ছে, আপনার জন্ম সময় আপনার যে লগ্নকে নির্দেশ করছে তার সাপেক্ষে গ্রহদের যে প্লেসমেন্ট, সেটাই হচ্ছে আপনার সারা জীবনের ফল। এবার এই ফলটা আপনার পূর্বজন্মকে টানবেই, কারণ আপনার পূর্বজন্মের মীমাংসিত এবং অমীমাংসিত কর্মের ওপরই কিন্তু আপনার ইহজন্ম নির্দেশ করছে। বাহ, খুব সুন্দর কথা বললেন আপনি ওই সময় তো না জন্মে 5 মিনিট বাদেও জন্মাতে পারেন। ঠিক। কারণ আজকে ধরুন একটা জিনিস, আমি সাপোজ কলকাতাতে একই দিনে একই সাথে একটা ছেলে জন্মেছে 1:50 দুপুর, আর একটা ছেলে জন্মাচ্ছে দুপুর 2টোয়, তাদের দুজনের লগ্ন ডিফারেন্স হয়ে গেছে, গ্রহ প্লেসমেন্ট কিন্তু একই আছে। সেদিনে চন্দ্র যেখানে বসে আছে ওই দুজনের একই জায়গায় চন্দ্র বসে আছে, একই জায়গায় রবি বসে আছে, একই জায়গায় মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সব বসে আছে, কিন্তু দুটো যে সন্তান, তাদের দুটো সন্তানের কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে গেল, তাহলে শুধুমাত্র লগ্নের পরিবর্তনের কারণে। এই লগ্ন কিন্তু আমাদের, এটা অনেকের কাছেই একটা জিনিস, অনেকেই এটা নিয়ে অনেক বিতর্ক করে, কিন্তু বিতর্ক করার আগেও আমি ঠিক কোন টাইমে জন্মাবো, এই জন্মটা তো আমার নিজের হাতে নয়, কারণ এটা তো ভগবান দিয়েছে। এবং আরেকটাও জিনিস, বর্তমান সময়ে আমরা এটাও দেখেছি যে অনেকেই বাচ্চা হওয়ার আগে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায়, আমার একদম পুরো ছেলে মেয়ের একদম পুরো টাইম একদম ক্যালকুলেট করে দেবো। আমি আবার অনেক ক্ষেত্রে এটা দেখেছি, আমি নিজেও অনেকের করে দিয়েছি, বাট তার কিন্তু সেই টাইমে হয়নি, আগে হয়ে গেছে। দেখুন এখানে আর একটা ছোট্ট কথা আমি বলি, গল্প বলি। যখন রাবণ পুত্র ইন্দ্রজিতের জন্ম হয় না, তখন এই রাবণও কিন্তু একাদশ ঘরে সমস্ত গ্রহকে বেঁধে রেখেছিল, ঠিক করে রেখেছিল ছেলে ওই সময় জন্মাবে, সব গ্রহকে একাদশ ঘরে বেঁধে রেখে দেবো, তাহলে আমার ছেলে একদম মানে হাইফাই লেভেলের হবে, অপরাজেয়। কিন্তু সেখানেও কিন্তু তার ওই পূর্বজন্মকৃত কারণে তার কর্মফল চেঞ্জ হবে বলে শনি কিন্তু একটা পা বাড়িয়ে দ্বাদশ ঘরে চলে গেছিল। আচ্ছা, বাহ, দারুণ একটা মানে এক্সাম্পল। এবং সেই জন্যই কিন্তু আজকে আমরা শনিকে খোঁড়া গ্রহ হিসাবেও চিনি। সেই কারণে সেই রাগে রাবণ কিন্তু শনির পা ভেঙে দিয়েছিল, ডান পাটা ভেঙে দিয়েছিল, তারপর থেকে শনি গ্রহটা খোঁড়া গ্রহ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাহ, খুব সুন্দরভাবে আপনি আমাদের এক্সাম্পলটা দিলেন। একজন বন্ধু রয়েছেন, হ্যাঁ, একটু ওয়েট করছেন, অনেকক্ষণ ধরে কথা বলতে চাইছেন আপনার সঙ্গে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমার মেয়ের নাম হচ্ছে ঈশিতা বারুই। ঈশিতা বারুই, কোথা থেকে ফোন করছেন? আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে, হ্যাঁ, আচ্ছা বলুন বলুন। হ্যাঁ, আমার মেয়ের জন্ম সময়টা বলবো? হ্যাঁ নিশ্চয়ই, আগে জন্ম সময় নয়, আগে বলবেন আপনি ডেট, তারিখ। হ্যাঁ, তো 25/1/2009। আচ্ছা, 25/1/2009। 2009 ঠিক আছে, সময়টা বলুন। রাত 9টা। রাত 9টা। আচ্ছা আচ্ছা, আর জন্ম কোথায়? জন্ম কল্যাণী। কল্যাণীতে জন্ম। আচ্ছা, অনুষ্ঠান আপনি আগে দেখেছেন নিশ্চয়ই? না, আমি আজকে চ্যানেলটা আজকেই প্রথম দেখছেন? আচ্ছা, হ্যাঁ। আপনাকে এবং যারা দেখেননি তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি, এই অনুষ্ঠান প্রত্যেক সপ্তাহে ঠিক এই দিন এই সময় এই চ্যানেলে কিন্তু হয়ে থাকে, এবং মোস্ট পপুলার একটা প্রোগ্রাম এটা। এই প্রোগ্রাম যখন ইউটিউবে দেখবেন আপনারা, তখন বুঝতে পারবেন যে কতটা জনপ্রিয় এই অনুষ্ঠান। ঠিক আছে, ইউটিউবের মাধ্যমে আপনারা সার্চ করবেন, এই অনুষ্ঠান পর দেখতে পাবেন। আচ্ছা, আপনার মেয়ের কন্যা লগ্ন, মকর রাশি, এই আপনার সাথে আপনার মেয়ের কিন্তু রিলেশনশিপের খুব প্রবলেম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এবং আপনার মেয়ে অত্যন্ত হঠকারী এবং রাগী। ও, এবার বলুন মেয়ের সম্পর্কে কি জানতে চান? আমি ওর সম্পর্কে জানতে চাইছি যে ওর পড়াশোনাটা, ওর কেরিয়ারটা, জীবনে আগামী দিনে ওর কি মানে কেরিয়ার, দেখুন একটা জিনিস হচ্ছে ওর কেরিয়ার হবে না আমি সেটা বলবো না, হবে, কিন্তু সেটাতে একটু যথেষ্ট চাপ আছে। কারণ 1 নম্বর যে আপনার মেয়ের পঞ্চমপতি শনি, সে কিন্তু 12th হাউসে বসে গেছে। এবার
বিদেশে যে যদি পড়াশুনো করে তাহলে সেটা খুব ভালো, আদারওয়াইজও কিন্তু ওর রেজাল্ট খুব একটা ভালো কিন্তু কিছু নয়। মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা। মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট। এবং এখানে 5th হাউসে যেটা, সেটা হচ্ছে রাহু, বৃহস্পতি, বুধ, চন্দ্র, রবি একসাথে একাধিক গ্রহ বসে থেকে পঞ্চম ভাবটাকে অত্যন্ত ড্যামেজ করছে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার মেয়ে জীবনে খুব চটজলদি সাফল্য পেতে চায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো আপনি নিজেও উপলব্ধি করেন তাই তো? হুম হুম। আচ্ছা। সারা বছর পড়ে না, পরীক্ষা 2-4 দিন আগে পড়ে সাফল্য পেতে চায়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। একদম 11th আওয়ারে পড়াশোনা শুরু করে দেয়। এবং সেই জন্য এই জায়গাটা খুব একটা ভালো কিছু নয়। তবে এটা যদি চান 2009-এ জন্ম, হুম। মানে আপনার মেয়ের এখন বর্তমানে এইচএস স্ট্যান্ডার্ড পড়ছে, হ্যাঁ হ্যাঁ। তো সেটা আপনি বাই কনসাল্টিং, কারণ দেখুন এত সহজে এই সাবজেক্টকে দিয়ে করা সম্ভব নয়, এখানে আরও অনেক কিছু দেখার ব্যাপার আছে, সেটা করে নিতে পারেন। কিন্তু আমি ওভারঅল আপনাকে একটা সামারি বলে দিলাম। মোটামুটি উনি কিন্তু একটা সামারি বলেই দিলেন আপনাকে। এরপর যদি আপনার মনে হয় যে আপনি আরও বিস্তারিতভাবে জানবেন, কারণ এখান থেকে তো আর সমস্তটা বলা সম্ভব নয়, তো সুতরাং সেক্ষেত্রে চেম্বার তো রয়েছে। আপনার যদি মনে হয় আপনি নিশ্চয়ই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আর আরেকটি কথা, সেটা সুখবর, সেটা হচ্ছে উনি কিন্তু অনলাইনেও কনসালটেন্সি করেন, অর্থাৎ অনলাইনেও উনি কিন্তু দেখে থাকেন, অর্থাৎ জন্মছক বিচার, জটক বিচার সবটাই কিন্তু অনলাইনে হয়ে যাবে। শুধুমাত্র আপনাদের সেক্ষেত্রে একটু পদ্ধতি আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা হবে। তো আপনারা জাস্ট ফোন করে বলবেন যে আমরা অনলাইন বিচার করতে চাই। প্রতিকার যদি কিছু লাগে সেটা বাড়িতে বসেই আপনি কিন্তু পেয়ে যাবেন। আর যারা চেম্বারে আসবেন, আমি আরেকবার বলে দিচ্ছি, আগামীকাল বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কটা থেকে কটা? একটা থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা থেকে। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি, অবশ্যই বুকিংটা রাতের মধ্যে কমপ্লিট করে ফেলুন। আগামীকাল উনি কিন্তু বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে থাকছেন। আর বর্ধমানের বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি, বর্ধমান খাপুকুর কালনা রোড, এখানে ওনার নিজস্ব চেম্বার রয়েছে, এখানে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, কারণ উনি বর্ধমানের বাসিন্দা, সুতরাং বর্ধমানবাসীরা তো লাকি। এছাড়াও শিয়ালদাতেও ওনাকে পাচ্ছেন। যারা শিয়ালদায় দেখাতে ইচ্ছুক, অবশ্যই আপনারা বুকিংটা করতে থাকুন, শিয়ালদাতে নিশ্চয়ই ওনাকে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটি ফোন রয়েছে, আমরা কি ফোন নেব নাকি আমরা একটু আলোচনাতেই যাব? একটা কথা বলেননি, সেটা নিশ্চয়ই। হচ্ছে আপনাদের একটা প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা এই জ্যোতিষী, ওই জ্যোতিষী, সেই জ্যোতিষীর কাছে যান, এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনারা প্রায় 9টার মধ্যে 8টা গ্রহেরই প্রতিকার করে ফেলেন, কিন্তু প্রতিকার করেও খুব একটা লাভ কিছু হয় না। কারণ একটা জিনিস হচ্ছে, একটা জাতক বা জাতিকার 2 থেকে 3টে রেমেডি করলেই সেটা এনাফ রেমেডি, কারণ 9টা গ্রহ কারুর ভালো করা যায় না, এবং প্রত্যেকেরই একটা রুলিং প্ল্যানেট থাকে, যে প্ল্যানেটটা তাকে রুল করে, সেটা চেঞ্জ। তাহলে তো আমাদের যদি 9টা গ্রহই ভালো হতো, তাহলে সবারই নেচারই এক হয়ে যেত। একদম ঠিক, মানে সেটা উনি খুব হয় না। বাস্তববাদী, মানে উনি যে কথাগুলো বলেন একদম বাস্তবসম্মত কথা বলেন। তো তাহলে তো প্রত্যেকেই একই রকম হয়ে যেত, সেটা তো কখনো হয় না। প্রত্যেকের নেচার, আমাদের যে নেচার, সেটা আমাদের ভেরিয়েন্টই হয় এবং আলাদা আলাদা হয়, কারণ এটা প্রত্যেকেরই রুলিং প্ল্যানেটের উপরে। দেখবেন কারুর মধ্যে ইগোর প্রভাব বেশি থাকে, কাউকে গালে চড় মেরে দিলেও কিছু বলে না, সে একদম এত ভালো মানুষ তার মতন হয় না। হ্যাঁ, কারণ দেখুন একটা জিনিস হচ্ছে, আমাদের জীবনটা কোনো তো সিরিয়াল নয়, তো সেই জায়গা থেকে আমরা যদি অ্যাস্ট্রোলজির প্রেক্ষাপট থেকে ভাবি, তাহলে আমাদের গ্রহরাই আমাদেরকে সব কিছু করায়, এবং সেটা আমাদের প্ল্যানেটারি প্লেসমেন্ট। সুতরাং এই প্রতিকার ঠিকঠাকভাবে করুন, দেখুন অথেন্টিক রেজাল্ট পাবেন। প্রতিকার যদি ঠিক না হয়, করেও কিছু করতে পারবেন না। কারণ একটা জিনিস হচ্ছে কি, আপনারা 8টা গ্রহ রেমেডি করতে যে কি হয়, আপনারা যে রেমেডিগুলো পড়েন সেগুলো খুব একটা কোয়ালিটিফুল পড়েন না, সেটাও খুব কোয়ালিটিফুল পড়ার চেষ্টা করুন। দেখুন আরেকটি কথা আপনাকে আমি বলছি, অনেকেই দেখেছি যে 9টা গ্রহের জন্যই একটা সুন্দরভাবে নবগ্রহ পড়ে থাকেন। সেটা দেখুন, একটা জিনিস হচ্ছে আমাদের রেমেডিক্যাল পার্ট যে বহু রকম আছে। একটা জিনিস যেটা, একটা কবজের কাজ একরকম, একটা স্টোনের কাজ একরকম। তাহলে আজকে যে আমাদের বিভিন্ন শাস্ত্রকার যারা আছে, যারা আজকে আমাদেরকে এই যে ওখানে গ্রন্থ সম্ভার তুলে দিয়ে গেছে, তাহলে তো সেখানে রত্নের ব্যবহারই হতো না। কারণ রত্ন যেটা করে সেটা হচ্ছে তার ম্যাগনেটিং, তার কালার, তার কেমিক্যাল কম্পোনেন্টস এর উপর কাজ করে। আর কবচ যেটা কাজ করে, সেটা একটা ঠাকুর দেবতা
একটা আশীর্বাদ প্রাপ্ততা। রুদ্রাক্ষ সেটা আর এক রকম ভাবে কাজ করে। রেমেডির তো অনেক রকম জায়গা আছে। রেমেডি অনেক রকমের হয়, আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কোন রেমেডিকে চুজ করবেন এবং আপনি কাকে চুজ করবেন। যিনি খুব সুন্দরভাবে বিচার করেন নিশ্চয়ই আপনি তার কাছেই যাবেন। যিনি সুন্দরভাবে আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবেন তার কাছে নিশ্চয়ই যাবেন। এবং যিনি খুব সুন্দরভাবে আপনার মাথার উপর থেকে একদম ফ্রেন্ড ফিলোসফার গাইডের মতন কাজ করবেন তার কাছে নিশ্চয়ই কারণ আপনি যেতে আপনি পারবেন। ডাক্তারের কাছে আর গেলেন, আজকে তো আমাদের আপনাদের সময়টা- আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার হার্টের রোগ ধরা পড়লো, ডাক্তারবাবু প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিল, আপনি বললেন আমার ওষুধ খাওয়ার দরকার নেই, আমি এমনি হার্টের রোগটা ভালো করে ফেলবো। তা তো কখনোই কিন্তু সম্ভব 5 নয়। মাস বাদে আপনার মৃত্যু, এটা একদম সুনিশ্চিত। আপনি হার্টের রোগে 5 মাস বাদে মারা যাবেন। মার্জনা করবেন আমাকে, কিন্তু এটাই বাস্তবতা। ঠিক আপনি জ্যোতিষীর কাছে গেলেন, ভাবলেন, মানে অনেকে এটা একটা ভ্রান্ত ধারণা, এই কারণেই বললাম যে রেমেডিটা বোধহয় জ্যোতিষীদের একটা বড় অঙ্গ, রেমেডিটা তারা লিখবে, কিন্তু না, কারুর তো ভালো কিছু থাকে না। আপনি যখন যাচ্ছেন কোনো না কোনো সমস্যা নিয়ে যাচ্ছেন, একদমই সুতরাং তাই। এটা ধরে নিতে হবে আপনার কোনো রোগ আছে এবং আপনি রোগের প্রতিকারের জন্য যাচ্ছেন, তাহলে সেখানে আপনাকে ওষুধটাও খেতে হবে। একদমই তাই। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ভালো থাকতে গেলে কিন্তু একদম একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে পৌঁছতেই হবে। আর বলাই বাহুল্য, উনি বৈদিক জ্যোতিষ দিশারি, কথাটির অর্থ হচ্ছে উনি কিন্তু দিশা দেখাচ্ছেন প্রত্যেকটা মানুষকে। তো সুতরাং ওনার কাছে যারা এসেছেন প্রত্যেকে কিন্তু সঠিক দিশাটাই পেয়েছেন। আজকে আমাদের থামতেই হচ্ছে, সময়টা একদম শেষ, কিন্তু আগামীকাল বেহালা ম্যান্ডনের সানরাইজে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে রাতের মধ্যেই আপনারা যারা আসবেন বুকিংটা কিন্তু কমপ্লিট করে নেবেন। আর আমরা আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে আবারও ফিরে আসছে, ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠানটা নমস্কার, আপনারা দেখতেই পাচ্ছেন। সকলে ভালো থাকবেন।